1971 সালের কথাই ধরেন না, পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই। তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে। যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের, যখন দেখেছে যে মূল কাম সাইরা ফেলাইছে, তখন 3রা ডিসেম্বর 71 সালের মুক্তিযুদ্ধের শেষের মাত্র 13 দিন আগে যৌথ কমান্ড গঠন করিয়া মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়ে বাংলাদেশকে স্বাধীন করিয়া দেওয়ার ক্রেডিট নিয়ে নিছে। বুঝছাও, এটা হইল ভারতের সামবাজ যুদ্ধনীতি। এরা তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা 100%। অনেকেই জানেন যে শেখ মুজিবের বান্ধবী যে ইন্দিরা গান্ধী, সেই সময়ের ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশকে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে, কিন্তু রাজি হন নাই। কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশে বর্ষায় যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গোয়ারা আসবে। সত্যি কথা, আমার কথা না, মানেকশর কথা। তার মুখে শুনেন দাও কি কইছে, এডিটর সাহেব শুনে দেন। And if I were to go in, I guarantee you 100% defeat. I said to Mrs. Gandhi, will you now give me your orders? All right, cabinet will meet again at 4 o'clock. So everybody started walking out, I being the junior one. A smile on my face as I was going out. She said, Chief, stay behind. So I said, Prime Minister, before you open your mouth, shall I send in my resignation on grounds of health, mental or physical? And she said, oh, sit down, Sam, tell me. Everything you told me is the truth. I said, yes, everything I've told you is the truth. I said, it's my job to fight to win, not to lose. And she smiled at me, she said, all right, Sam, you let me know when you're ready. এই যে 13 দিন যুদ্ধ করেছিল, যুদ্ধের পর যে লুটপাট শুরু করেছিল, সেই সময় কিছু বীর সেনা অফিসারের কারণে ঠিক মতো করতে পারে নাই। মেজর জলিলের কথা মনে আছে, সে বাধা দিছিল, তারে গুম করে ফেলছিল। ওই সময় যে করতে পারে নাই লুটপাটটা, এটা গত 53 বছর ধরে পোষায় নিছে ইন্ডিয়া। তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত কখনো এমন সুযোগ আছে বলে ভুলও না করে। প্রফেসর ইউনূসের সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম। আমি খুবই পছন্দ করেছি এটা। অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস স্যার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব। এইসব মহড়া ঘন ঘন করতে হবে, বুঝছাও। শুধু শীত না, বর্ষাতেও করতে হবে। যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না, ওটা বুঝা দেওয়া লাগবে, বুঝছাও। ভারতের মনে যেন ভয় অটুট থাকে, তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে। এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি, এটা কেমনে করবে? এটা 3 ভাবে করবে, 3 প্রকারে করবে। কিভাবে? এটা হইতেছে সরাসরি যুদ্ধ, এটা হইতেছে গোপন যুদ্ধ, কিছু কথা থাক না গোপন, আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ, মানে ঘোষণা না দিয়া যুদ্ধ, বুঝছাও। ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না, ওই সাহসী নাই। ওই যে বুঝিছে না, এখানকার পোলা পাইন এবং বন্দুকের সামনে বুক পাইতা দেয়, তারপরে নড়ে না। তো এর সাথে যুদ্ধ করা যায়। তারা কি যুদ্ধ করবে? গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সবসময় করে আসতেছে এবং এটা করে আসবে। চলেন দেখি সেটা কিভাবে করবে। গোপন যুদ্ধ হইলে সেটা সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে, কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে, বুঝছাও। মাথায় ঢুকে নাই, তাই না? ধরেন আমাদের দক্ষিণে তো আরাকান রাজ্য, একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাপ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে, আর আমরা যখন ওই দিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে। এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক ময়ূক রঞ্জনের একটা ভিডিও দেখি, চলেন। সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনী দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করে দিবে। শুনেন। এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয়, তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত বড়, এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে? অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখাইতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হয়ে যাই আর ভারত আমাদের অন্যদিকে দেয়, বুঝছাও। কিন্তু সেই প্ল্যান তো আজকে ফাঁস করে দিলাম, তাই না? এবার চলেন অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে।
এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ, বুঝছাও? এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট, ধর্মীয় এজেন্টদের ব্যবহার করবে। তারা এই কাজ শুরুই করে দিছে। সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করেছে। এইটা প্রফেসর ইউনূসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি। তাই আমি আগেও বলছি, এখনো বলি, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা জরুরি। এই ক্ষেত্রে কোনো কথা শোনা যাবে না, কঠোর হইতে হবে। যারা এই দ্বন্দ্ব ধৈর্য রাখতে চায় ওরা ভারতের দালাল। সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার। তারপর যদি আমলারা যদি কাজ ঠিক মতো না করে তাহলে পাছায় লাথি দিয়া চাকরি থেকে বের করে দেন। আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র অফিসারদের সুযোগ সুবিধার কথা কইছিলাম, তাই না? প্রশাসন ক্যাডার মনে হয় আমার উপর মাইন্ড করেছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই। হ্যাঁ, এবার বুঝেন কেন বলছি। যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা তো আমরা হতে দেবো না, তাই না? তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ 25 ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের সামসামি না ছাড়েন তাইলে আপনাদের কলে খবর আছে, কইয়া দিলাম, বুঝছেন? আমি যখন ধরি না তখন কিন্তু কচ্ছপের কামড় দিয়া ধরি। আর একটা উদাহরণ দিই, ওই যে চিন্ময় প্রভুপাদের কথা মনে আছে না? ওরে দিয়া ভারত সুন্দর একটা গেম সাজাইছিল করলে, যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে। সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল, ওই যে প্রথম আলো, তার দিল্লি স্টার, এটা আছেই। কিন্তু স্যার সেই ওগেরে আসার মেরে দিচ্ছে ভালো করে।